আজকে আমরা পড়বো স্ট্রাকচার অফ অ্যাটম সম্পর্কে। তো চলো শুরু করা যাক। একদম প্রথমেই আসছে যে আইডিয়া অফ অ্যাটম, মানে অ্যাটম তো অবশ্যই পড়বো এবং অ্যাটম সম্পর্কে আমরা জানবো, বাট তার কিছু প্রি কনসেপ্ট রয়েছে যেখান থেকে এই অ্যাটম, এই জিনিসটা এসেছে। কিরকম না, দুটো কনসেপ্ট আমরা মেন জানি, মানে দুটো অরিজিন আমরা জানি। একটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিন, আরেকটা হচ্ছে গ্রিক অরিজিন। ইন্ডিয়ান অরিজিনে প্রথম কে এই অ্যাটম বা অ্যাটম না, অ্যাকচুয়ালি স্মল পার্টিকলস এর এই কনসেপ্টটা আনেন কনাদ, যাকে আমরা জানি কাশ্যপ মুনি বলে। নাম শুনেছি নিশ্চয়ই। এই কাশ্যপ মুনি বা কনাদ কি করলেন না, একদিন ফুড গ্রেইনের পার্টিকলস, মানে হুইট গ্রেন যেটা, সেটা হাতে নিয়ে যাচ্ছিলেন। এবং আমাদের হাতে কিছু থাকলে যেরকম হয় আমরা ওটাকে রাব করতে থাকি, উনি দেখলেন কি যে যখন এই ফুড গ্রেইনের পার্টিকলস গুলোকে উনি রাব করছেন, সেটা আরো স্মলার পার্টিকলসে ভেঙে যাচ্ছে। এখান থেকে উনি বুঝতে পারলেন যে নিশ্চয়ই এই স্মল পার্টিকেল গুলো তার থেকেও আরো কিছু স্মলার পার্টিকলস নিয়ে তৈরি। এরকমই অন্যান্য সাবস্টেন্স গুলো বা প্রত্যেকটা সাবস্টেন্সই কিছু স্মলার পার্টিকলস নিয়ে তৈরি। উনি এই পার্টিকলস গুলোর নাম কি দিলেন? পরমাণু, যেটাকে কিন্তু আমরা বাংলাতে পরমাণুও বলে থাকি। সেম ভাবে গ্রিক অরিজিনে যিনি এই কথাটা প্রথম বলেছেন তার নাম হচ্ছে ডেমোক্রিটাস। ঠিক, ডেমোক্রিটাসও এরকম একটা কনসেপ্ট আনলেন এবং সেই স্মলার পার্টিকলস কে উনি বললেন অ্যাটোমস। তখনও কিন্তু অ্যাটম এই টার্মটা আসেনি, অ্যাটম টার্মটা পরে এই অ্যাটোমস থেকে আনা হয়েছে। ঠিক, এবং টাইম পিরিয়ডটা যদি দেখো, মোটামুটি ইন্ডিয়ান অরিজিন অ্যান্ড গ্রিক অরিজিন যদি টাইম স্প্যান হিসেবে দেখো, এটা 430 বিসিই আর এটা হচ্ছে মোটামুটি 6th সেঞ্চুরি বিসিই। তো মোটামুটি কিন্তু অনেকটাই কাছাকাছি। তো এই দুটো হচ্ছে একদম প্রি কনসেপ্ট, যেখান থেকে পরবর্তীকালে বিভিন্ন এক্সপেরিমেন্ট হয়, সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করেন, সেখান থেকে এই অ্যাটম জিনিসটা আমরা জানতে পারি। এরপরেই প্রথমেই যিনি অ্যাকচুয়ালি আমাদের অ্যাটম সম্পর্কে কিছুটা ধারণা দেন, তিনি হচ্ছেন ডাল্টন। উনি কি বললেন? উনি বললেন যে যে কোনো এলিমেন্ট কিছু স্মল পার্টিকলস নিয়ে তৈরি। এবার আমাদের তাহলে জানতে হবে হোয়াট ইজ এলিমেন্ট। এলিমেন্ট হচ্ছে একটা সাবস্টেন্স যার মধ্যে ওয়ান টাইপ অফ অ্যাটম থাকবে, সেটাকেই আমরা বলবো এলিমেন্ট। এবং ডাল্টন বললেন যে একটা এলিমেন্টে যে স্মলার পার্টিকলস গুলো থাকছে তাদেরকেই বলা হচ্ছে কি অ্যাটম। এবং তিনি আরো বললেন যে এই যে অ্যাটম গুলো তাদেরকে কিন্তু আমরা ডিভাইড করতে পারবো না, ক্যান নট বি ডিভাইডেড। এই যে অ্যাটম তারা কিন্তু ডিভাইডেড হতে পারবে না। এই অ্যাটম অ্যাজ আ হোল একটা ইউনিট যার মধ্যে ক্যারেক্টার্স বা প্রপার্টিস গুলো থাকবে। এবং এর সাথে আরো কিছু পয়েন্ট উনি অ্যাড করলেন। কিরকম? উনি বললেন যে যে কোনো একটা এলিমেন্টে, সাপোজ আমি বলছি হাইড্রোজেন, হাইড্রোজেন একটা এলিমেন্ট, আর আমি বললাম অক্সিজেন, অক্সিজেন, তাহলে হাইড্রোজেনের কিছু অ্যাটমস থাকবে, সিমিলারলি অক্সিজেনেরও কিছু অ্যাটমস থাকবে, এর এক একটা এলিমেন্ট। উনি বললেন কি যে একটা পার্টিকুলার এলিমেন্টের যত অ্যাটমস থাকবে তাদের সবার প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক্স গুলো একদম আইডেন্টিক্যাল হবে বা সেম হবে। তার মানে কি হাইড্রোজেনের যত অ্যাটমস রয়েছে তাদের সবার প্রপার্টিস একদম আইডেন্টিক্যাল। আবার এখানে অক্সিজেন, তার যে অ্যাটমস গুলো রয়েছে তাদের সবার প্রপার্টিস কিন্তু একদম হুবহু আইডেন্টিক্যাল, যেটাকে বলে একদম সেম টু সেম। কিন্তু ডিফারেন্ট এলিমেন্ট, মানে আমি হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে এখানে বলছি, তো যে কোনো ডিফারেন্ট দুটো বা তিনটে মোর দ্যান ওয়ান এলিমেন্ট নিয়ে যদি আমরা কথা বলি, সেখানে দেখা যাবে যে তাদের যে অ্যাটমস গুলো তাদের মধ্যে কোনো রকম সিমিলারিটি আমরা পাবো না। এটা কে বলেছেন? এটা কিন্তু ডাল্টন বলেছেন। এবং তিনি আরো কিছু বলেন, যেমন কার্বন একটা এলিমেন্ট নিলাম, অক্সিজেন একটা এলিমেন্ট নিলাম, আমি কার্বনের একটা অ্যাটম নিলাম, অক্সিজেনের দুটো অ্যাটম নিলাম, কি তৈরি হবে? CO2।
সেম ভাবে কার্বনের একটা অ্যাটম নিলাম, অক্সিজেনেরও একটা অ্যাটম নিলাম, কি হবে? CO। তাহলে এটা হলো CO2 আর এটা হচ্ছে CO, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড। তার মানে কি উনি বললেন কম্পাউন্ড ফর্ম করবে এলিমেন্ট গুলো, তাদের যে অ্যাটম থাকবে সেগুলোকে হোল নাম্বারে রিয়াকশন করানোর ফলে কম্পাউন্ড তৈরি হবে। হোল নাম্বার মানে কি এখানে 1 একটা গোটা অ্যাটম, 2 দুটো অ্যাটমস, সিমিলারলি পরেরটায় একটা কার্বন অ্যাটম একটা অক্সিজেন অ্যাটম, কিন্তু কখনোই 1.56 is to 2.09 এরকম হবে না, ঠিক? তো এই কয়েকটা পয়েন্ট উনি বলে গেছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এই পয়েন্টগুলোর মধ্যে সবগুলো যে একদম ঠিক সেটা না, কিছু কিছু জায়গায় কিছু ল্যাক রয়েছে, কিছু ইনফরমেশন মিসিং রয়েছে এবং কিছু কিছু পয়েন্ট পুরোপুরি ঠিক না। সেখান থেকেই আসছে কিন্তু ওনার লিমিটেশনস। কিরকম না, আমরা পরবর্তীকালে দেখেছি যে একটা অ্যাটমকে কিন্তু আমরা সাবডিভাইড করতে পারি। সাবডিভাইড মানে কি মাঝখান দিয়ে এরকম ভেঙে দেওয়া, এরকম কিন্তু না। অ্যাটমকে সাবডিভাইড যদি আমরা করি তাহলে আমরা পাবো কি, এক প্রোটন পেতে পারি, তার একটা সাব পার্টিকেল, এখান থেকে আমরা নিউট্রন পাবো এবং এখান থেকে আমরা ইলেকট্রন পাবো। এটা কিন্তু ডাল্টন বলে যাননি, উনি এই প্রোটন নিউট্রন ইলেকট্রন এই সম্পর্কে কোনো রকম কোনো কনসেপ্ট আমাদের দেননি, উনি জাস্ট অ্যাটমের কনসেপ্টটা দিয়েছেন। তাহলে অ্যাটম ক্যান নট বি সাবডিভাইডেড, এই কথাটা তাহলে ঠিক না। এছাড়াও উনি আরেকটা কথা কি বলেছেন, যে যে কোনো এলিমেন্টের অ্যাটম সবসময় আইডেন্টিক্যাল হবে, কিন্তু আমরা দেখেছি পরে দুটো টার্মস এসছে, ওয়ান ইজ আইসোটোপ, অ্যানাদার ওয়ান ইজ আইসোবার। কিরকম? আইসোটোপের মধ্যে এক্সাম্পলে আমরা পাই H11, H21 অ্যান্ড H31। আচ্ছা 1 2 3 এগুলো কি আমি জানি না, বাট আমি তো এটা বুঝতে পারছি যে এইচ 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 মানে কি এরা প্রত্যেকেই হাইড্রোজেনের অ্যাটম, কিন্তু উপরে একটা 1 রয়েছে নিচে একটা 1 রয়েছে, এখানে উপরে একটা 2 রয়েছে নিচে একটা 1 রয়েছে, এখানে উপরে 3 নিচে 1, কিন্তু এই নাম্বারগুলো কি ডিনোট করে আমি এখন অবধি জানি না, অবশ্যই পড়বো। বাট তুমি তো এটা বুঝতে পারছো যে হাইড্রোজেনের অ্যাটম প্রত্যেকেই, কিন্তু তাদের এই নাম্বারগুলো যেহেতু ডিফারেন্ট, তার মানে নিশ্চয়ই কোনো না কোনো প্রপার্টিজ ডিফারেন্ট হতেই পারে। প্রপার্টিজ ক্যান ডিফার, ঠিক? তাহলে উনি যে বলেছিলেন যে প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে একদম আইডেন্টিক্যাল হবে, সেরকম তো না। এবং তারপরে আসছে আইসোবার। আইসোবার যেরকম আমি আর্গন নিলাম অ্যান্ড পটাশিয়াম নিলাম, আর্গনেও উপরে লিখছি 40, পটাশিয়ামেও সুপারস্ক্রিপ্টে 40, তাহলে এই দুটো আলাদা আলাদা এলিমেন্ট, একটা আর্গন একটা পটাশিয়াম, কিন্তু দুটোরই এই নাম্বারটা সেম। এই নাম্বারটাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে মাস নাম্বার। মাস নাম্বার মানে প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার, ঠিক আছে? আর এই নিচে হাইড্রোজেনের ক্ষেত্রে যেগুলো লিখেছিলাম এদেরকে বলা হয় অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার কোন নাম্বারটাকে শো করে? অ্যাটমিক নাম্বার শো করে হচ্ছে নাম্বার অফ প্রোটনকে, এটা আমরা পড়বো। তো এখানে মাস নাম্বারটা সেম, আর্গনেও 40 পটাশিয়ামেও 40, তার মানে এদের মধ্যে কিছু প্রপার্টিজ সিমিলার হতে পারে। উনি যে বলেছিলেন যে ডিফারেন্ট এলিমেন্টের ক্ষেত্রে প্রপার্টিজ সবসময় আলাদা হবে, এটা কিন্তু পুরোপুরি ভাবে ঠিক না। এবং আরেকটা লিমিটেশনস যেটা, সেটা হচ্ছে উনি বলেছেন যে এলিমেন্টস এর যে অ্যাটম থাকবে তারা নিজেদের মধ্যে কম্বাইন করে একটা কম্পাউন্ড ফর্ম করবে, কিন্তু তাদের মধ্যে উইচ টাইপ অফ বন্ড থাকবে সেটা কিন্তু বলেননি, বা বন্ডটা কতটা স্ট্রং হবে কতটা উইক হবে, কিরকম বন্ড থাকবে কটা বন্ড থাকবে এই সম্পর্কে উনি কোনো রকম কোনো কথা বলেননি। কাজেই এটাও কিন্তু একটা লিমিটেশনস এর মধ্যেই পড়ছে। did not mention the bond which hold them together in a compound। তাহলে এই গেল হচ্ছে ডাল্টনের অ্যাটমিক থিওরি এবং along with that the limitations। কিন্তু এখানে লিমিটেশনস অবশ্যই আছে, বাট আমাদের ডাল্টনের থিওরি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ উনি প্রথম কিন্তু অ্যাটমের
কনসেপ্টটা দিয়েছেন। উনি যদি এই কনসেপ্টটা না দিতেন তাহলে ফার্দার এক্সপেরিমেন্ট করার কিন্তু একটু সমস্যা হতো। কাজেই যেহেতু উনি প্রথম এই অ্যাটম সম্পর্কে এবং এত কিছু বলে গেছেন, তো ওনার থিওরিটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার ডাল্টনের পরেই যিনি আসছেন, হু ইজ জে থমসন ইন দ্য ইয়ার অফ 1904, এবং ওনার এই মডেলটাকে স্পেসিফিক্যালি বলা হয় প্লাম পুডিং মডেল। কিরকম, এখানে যদি দেখো একটা গোল সার্কেল রয়েছে, সার্কেল তো অ্যাকচুয়ালি না, এটা স্ফিয়ারটাকে যেহেতু 2D স্ট্রাকচারে এঁকেছে, তো গোল একটা স্ফিয়ার রয়েছে, যেখানে উনি বললেন যে গোল স্ফিয়ারের মধ্যে পজিটিভ চার্জ গুলো ইভেনলি ডিস্ট্রিবিউটেড থাকবে, মানে সব জায়গায় সেম ভাবে থাকবে, যার জন্য এই স্ফিয়ারটাকে, এই পিকচারে যদি দেখো স্ফিয়ারটাকেই কিন্তু বলছে পজিটিভলি চার্জড ম্যাটার। এবং নেগেটিভ চার্জ মানে কি, ইলেকট্রন যেগুলো, সেটা আমরা পরে জেনেছি যে এই ইলেকট্রন গুলো কিন্তু এখানে আনইভেনলি থ্রু আউট দ্য স্ফিয়ার ডিস্ট্রিবিউটেড থাকবে। তাহলে এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পজিটিভ অ্যান্ড নেগেটিভ এই দুটো কনসেপ্ট কিন্তু চলে এসেছে, যে একটা পজিটিভ চার্জ থাকবে, একটা নেগেটিভ চার্জ থাকবে, এবং পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটো চার্জ থাকার কারণে এরা কিন্তু নিউট্রাল হবে, তার মানে অ্যাটমের নিজের কোনো অ্যাজ সাচ চার্জ থাকবে না, কিন্তু ওর ভিতরে পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ থাকবে, যারা দুজন দুজনকে নালিফাই করে দেবে। অ্যাটম অ্যাজ আ হোল ডাজ নট ক্যারি এনি চার্জ। থার্ড পয়েন্টে যেটা আছে, অ্যাটম ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। তাহলে এই মডেলটাকে যদি তুমি দেখো, অনেকটা পুডিং এর মতন দেখতে লাগছে, যেটাকে আমরা অ্যাপেল পাই মডেলও বলি, যে একটা পুডিং এর মধ্যে সুন্দর করে অ্যাপেল গুলো সাজানো রয়েছে, দেখতে ভালো লাগছে, বা কেকের মধ্যে চেরি ছড়ানো রয়েছে। তো এই কনসেপ্টটা কিন্তু বা এই থিওরিটা আমাদের দিয়েছেন মডেলটা জে থমসন। এবার এই জে থমসনই পরবর্তীকালে কিন্তু ক্যাথোড রের একটা এক্সপেরিমেন্ট করে। এবার ক্যাথোড রে জিনিসটা কি, ক্যাথোড রের সাথে আমরা আরেকটা টার্মও দেখতে পাচ্ছি, ক্যানেল রে। দুটো অনেকটা সিমিলার এক্সপেরিমেন্ট, বাট একটু আলাদা, এবং ক্যাথোড রে থেকে আমরা একটা পার্টিকেলস ডিসকভার করতে পেরেছি, এবং ক্যানেল রে থেকে আরেকটা পার্টিকেল বা সাব পার্টিকেল ডিসকভার করতে পেরেছি। ক্যাথোড রেটা যদি দেখো পিকচারটা, আচ্ছা রাইট, তো ক্যাথোড রে যদি পিকচারটা দেখো, এই হচ্ছে এক্সপেরিমেন্টাল সেটআপ পুরোটা। কিরকম না, এইটা হচ্ছে একটা মোটামুটি একটা বলতে পারো রেক্ট্যাঙ্গুলার শেপ দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে ডিসচার্জ টিউব, উইচ ইজ মেড আপ অফ গ্লাস। এবং এই ডিসচার্জ টিউবের ভিতরে দুটো ইলেকট্রোড থাকবে, একটা হচ্ছে ক্যাথোড, একটা হচ্ছে অ্যানোড। ক্যাথোড তার মানে এটা মাইনাস বা নেগেটিভলি চার্জড, অ্যান্ড অ্যানোড উইচ ইজ পজিটিভলি চার্জড। এবং এই দুটো ইলেকট্রোডই কিন্তু হাই ভোল্টেজ জেনারেটরের সাথে কানেক্টেড থাকতে হবে, কারণ এটা যদি না থাকে তাহলে এক্সপেরিমেন্ট হবে না। এবং এই ডিসচার্জ টিউবের ভিতরে কিছুটা পরিমাণ গ্যাস থাকবে, বাট তার প্রেশারটা লো থাকতে হবে, কারণ যদি হাই প্রেশার থাকে কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ হবে, যার জন্য এক্সপেরিমেন্টটা ঠিকঠাক ভাবে ক্যারি ফরওয়ার্ড করা যাবে না। কাজেই এয়ার একদম ভ্যাকিউম থাকে না, কিছুটা থাকে, বাট লো প্রেশারে থাকে। তো এয়ারটাকে আমাকে বের করে দিতে হবে কিছুটা, তার জন্য একটা ভ্যাকিউম পাম্প এখানে অ্যাড করা রয়েছে। এই গেল হচ্ছে এক্সপেরিমেন্টাল সেটআপ। এবং এটা প্রথম এক্সপেরিমেন্টটা করেছেন কে, উইলিয়াম ক্রুকস অ্যান্ড লাকার বলে দুজন সায়েন্টিস্ট। ওনারা প্রথম কিন্তু এই ডিসচার্জ টিউবের থ্রুতে ক্যাথোড রে এটাকে ডিসকভার করেছিলেন। জিনিসটা কিরকম হয়েছিল, যে যখন এই হাই ভোল্টেজ জেনারেটরটাকে অন করা হলো এবং যাচ্ছে চার্জ, দেখা গেল আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম ক্যাথোড থেকে, ফ্রম দ্য ক্যাথোড টুয়ার্ডস দ্য অ্যানোড কিছু পার্টিকলস এগোতে থাকছে। মানে এই যে গোল গোল যেগুলো দেখছো, এগুলো ছোট ছোট পার্টিকলস, এগুলো অ্যাজ ইফ টুয়ার্ডস দ্য অ্যানোড যেতে থাকছে। এবং আরেকটা কথা বলে রাখি, এই যে গ্লাসের যে ডিসচার্জ টিউব, এটা শুধু গ্লাস দিয়েও থাকতে পারে, অথবা অ্যানোডের একদম এই যে বর্ডারটা, যেটা অ্যানোডের পিছনে যে আউটলাইন যেটা, এখানে কিন্তু জেডএনএস মানে জিঙ্ক সালফাইডের একটা কোটিং থাকবে। যদি সেই কোটিংটা থাকে, আমরা দেখবো এই পার্টিকলস গুলো যখন আস্তে আস্তে এই জেডএনএস এ এসে
হিট করবে তখন একটা ফ্লুরোসেন্ট লাইট এমিটেড হবে, সেটা গ্রিন বা ব্লু কালারের একটা সুন্দর ফ্লুরোসেন্ট লাইট দেখা যাবে। এই লাইটটা এমিটেড হলেই আমরা বুঝতে পারবো যে আচ্ছা এখান থেকে পার্টিকলস গুলো এসে নিশ্চয়ই এখানে হিট করেছে। এই গেল হচ্ছে এক্সপেরিমেন্টাল সেটআপ। এবার ওনারা কি কি অবজার্ভ করলেন? ওনারা দেখলেন, আচ্ছা এটাকে একটু চেঞ্জ করে নিই। ওকে, তো ওনারা প্রথমে যদি এরকম আমি একটু ড্র করে নিই, একটা ডিসচার্জ টিউব, একদিকে হচ্ছে ক্যাথোড, একদিকে হচ্ছে অ্যানোড, এটা মাইনাস, এটা প্লাস। ডিসচার্জ টিউবটা অবশ্যই কিন্তু এনক্লোজড থাকবে এবং এখানে একটা ভ্যাকিউম পাম্প মতন থাকবে। তো ওনারা কি করলেন, প্রথমেই ডিসচার্জ টিউবের বাইরে, ওকে, আর এখানে দুটো ইলেকট্রোডই কিন্তু হাই ভোল্টেজের সাথে কানেক্টেড থাকতে হবে, আদারওয়াইজ এক্সপেরিমেন্ট হবেই না। তো ওনারা কি করলেন যে এই ডিসচার্জ টিউবের বাইরে পজিটিভ চার্জের প্লেট রেখে দিলেন। কি অবজার্ভ করলেন রাখার পরে? ক্যাথোড থেকে যেই পার্টিকলস গুলো টুয়ার্ডস দ্য অ্যানোড যাচ্ছিল তারা এই পজিটিভ চার্জ যে প্লেটটা রয়েছে তার দিকে কিছুটা কার্ভড হয়ে যাচ্ছে, এরকম ভাবে কিছুটা বেঁকে যাচ্ছে। এবার বলো, যদি এই পার্টিকলস গুলো নিউট্রাল হতো তাহলে কি এই পজিটিভ প্লেটের দিকে ওরা বেন্ড হতো? হতো না, ওরা ডিরেক্টলি সোজা চলে যেত। সেম ভাবে যদি এটা পজিটিভলি চার্জড হতো, মানে এই যে পার্টিকলস গুলো এরা যদি পজিটিভলি চার্জড হতো তাহলেও কি এরা পজিটিভ প্লেটের দিকে বেন্ড হতো, অ্যাট্রাক্টেড হতো? একেবারেই না, রিপালশন হতো, উল্টো দিকে চলে যেত। কিন্তু এই পজিটিভলি চার্জের দিকে পার্টিকলস গুলো অ্যাট্রাক্টেড হচ্ছে, দ্যাট মিনস এই পার্টিকলস গুলো মাস্ট বি অফ নেগেটিভ চার্জ। কারণ আমরা জানি পজিটিভ চার্জকে কে অ্যাট্রাক্ট করে? নেগেটিভ। এরা দুজন দুজন দুজনকে অ্যাট্রাক্ট করে। পজিটিভ আর পজিটিভ যদি হতো দুজন দুজনকে রিপালশন করতো, কাজে এটা এখানে হচ্ছে না। তাহলে এই এক্সপেরিমেন্ট বা এই সেটআপটা করে ওনারা এটা প্রুভ করলেন যে এই পার্টিকলস গুলো কিন্তু নেগেটিভলি চার্জড। সেকেন্ডলি ওনারা আরেকটা কি করলেন যে, আচ্ছা এই জায়গাটা যদি একটু রিমুভ করে দিই, তাহলে এটা গেল হচ্ছে জাস্ট পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ সেটাকে বোঝানোর জন্য, ঠিক কথা। এবার ওনারা যখন এই পার্টিকলস গুলো যাচ্ছে তার মাঝখানে, মানে যখন টুয়ার্ডস দ্য অ্যানোড যাচ্ছে তার মাঝখানে একটা হুইল লাইক স্ট্রাকচার এরকম রাখলেন, অনেকটা বলতে পারো টারবাইনের মতন একটা স্ট্রাকচার রাখলেন। কি দেখলেন? যখন এই পার্টিকলস গুলো গিয়ে এই টারবাইন লাইক স্ট্রাকচারটাকে হিট করছে, এটার একটা মুভমেন্ট তৈরি হচ্ছে এবং তার স্পিড বেশ বেশ অনেকটা। তাহলে তুমি যদি জোরে দৌড়ে গিয়ে কাউকে একটা ধাক্কা দাও তখনই সে পড়ে যাবে বা সে ঘুরতে আরম্ভ করবে। তাহলে নিশ্চয়ই এই পার্টিকলস গুলোর কাইনেটিক এনার্জি খুব বেশি, এবং যখনই এই পার্টিকলস গুলো এই হুইল লাইক স্ট্রাকচারটাকে গিয়ে হিট করছে, হুইলটা মুভ করা বা রোটেট করা স্টার্ট করছে, দ্যাট মিনস এই পার্টিকলস গুলোর মধ্যে একটা মুভমেন্ট করার এবিলিটি রয়েছে অ্যান্ড দে আর ফাস্ট মুভিং পার্টিকলস। তাই জন্যই যখন ওরা ধাক্কা মারছে এটা মুভ করা স্টার্ট করছে, এটা আদারওয়াইজ হতো না। সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট কি বললেন? যে এই পার্টিকলস গুলো স্ট্রেট লাইনে মুভ করে। কিভাবে বললেন না, ওনারা ধরে নাও এটাই সেই একটা অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট এরকম রেখেছেন, দেখা গেল এর পিছন দিকে একটা শ্যাডো তৈরি হয়েছে। শ্যাডো কখন তৈরি হয়? যখন সেটা মানে লাইট রে যেটা সেটা স্ট্রেট লাইনে যায়, এই যে সানলাইট পড়ছে শ্যাডো তৈরি হচ্ছে, বা যে কোনো লাইট সেটা শ্যাডো ক্রিয়েট করছে। কেন? কারণ এই রে গুলো স্ট্রেট লাইনে যাচ্ছে। যদি এরকম ভাবে যেত বা যদি এরকম ভাবে যেত তাহলে কি শ্যাডো ক্রিয়েটেড হতো? হতো না। তার মানে আমি এটা বলতে পারি যে এই অবজেক্টটা থেকে একটা শ্যাডো ক্রিয়েটেড হচ্ছে, দ্যাট মিনস এই পার্টিকলস গুলো নিশ্চয়ই স্ট্রেট লাইনে যাচ্ছে, যার জন্য অবজেক্টের শ্যাডোটা পিছন দিকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা গেল থার্ড পয়েন্ট। আর গ্রিনিশ গুলো সেটা তো আমরা আগেই দেখে নিয়েছি যে এটা
গ্লাসের হলে গ্লাসের যে ডিসচার্জ টিউব সেখানেও একটা গ্রিন কালারের এই পিছন দিকে একটা গ্লো দেখতে পাবো। আর যদি ZNS বা জিঙ্ক সালফাইডের কোটিং করা থাকে সেক্ষেত্রে আরো ভালো দেখতে পাবো। এই গেল হচ্ছে ক্যাথোড রে। ক্যাথোড রে থেকে কিন্তু পরবর্তীকালে ইলেকট্রন এই কনসেপ্টটা এসছে যে এই যে নেগেটিভলি চার্জ এরাই তার মানে ইলেকট্রনস। সিমিলারলি ক্যাথোড রের মতনই আরেকটা এসছে ক্যানেল রে। সেট আপটা অনেকটাই সিমিলার দেখতে পাচ্ছ, কিন্তু একটা জায়গায় একটু আলাদা। কিরকম? আচ্ছা, ক্যানেল রে এই এক্সপেরিমেন্টটা ওয়াজ ডান বা পারফর্মড বাই ইউগেন গোল্ডস্টেইন ইন দ্য ইয়ার অফ 1886। এখানেও একটা ডিসচার্জ টিউব ইউজ করা হয়েছে যেখানে দুটো ইলেকট্রোড আছে, ওয়ান ইজ অ্যানোড অ্যানাদার ওয়ান ইজ ক্যাথোড। কিন্তু ক্যাথোডটা যদি খুব কেয়ারফুলি দেখো এটা কিন্তু পারফোরেটেড ক্যাথোড, মানে কি এখানে কিছু হোলস করা আছে যেটা আগে আমরা কিন্তু দেখিনি। এবং এখানেও একটা হাই ভোল্টেজ থাকতে হবে, আদারওয়াইজ এক্সপেরিমেন্ট তো হবেই না। প্রেসার যেটা থাকবে মানে গ্যাসের যে প্রেসার থাকবে সেটা লো প্রেসার থাকতে হবে। এখানে আরেকটা ডিফারেন্স আমরা দেখতে পাই বিটুইন ক্যাথোড রে অ্যান্ড ক্যানেল রে। এই যে এক্সপেরিমেন্ট দুটো কিরকম না, ক্যাথোড রের ক্ষেত্রে ভিতরে which type of gas is present that does not matter, মানে আমি হাইড্রোজেন রাখতে পারি, অক্সিজেন, নাইট্রোজেন, সেটা আমার না জানলেও খুব একটা এক্সপেরিমেন্টে প্রবলেম হয় না ইন কেস অফ ক্যাথোড রে। কিন্তু ক্যানেল রে আমি যখন ক্যানেল রের এক্সপেরিমেন্ট করব তখন আমাকে জানতে হবে ভিতরে কোন টাইপ অফ গ্যাস রয়েছে, ইজ ইট হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন বা অন্য কোনো গ্যাস থাকলে সেটা সম্পর্কে বা তার নেচার সম্পর্কে আমাকে জানতে হবে। কেন? একটু বাদেই বুঝতে পারবে। তাহলে এই হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্টাল সেটআপ। এবার কি হলো, ওনারাও সেম ভাবে যখন ইলেকট্রিক একটা কারেন্ট যাচ্ছে, ভোল্টেজ যাচ্ছে, তো এই যদি আমি একটা ডিসচার্জ টিউব ড্র করি, তো এই হচ্ছে গিয়ে অ্যানোড এবং এটা হচ্ছে গিয়ে ক্যাথোড, এখানে কিছু হোলস রয়েছে। তাহলে যদি এটা ডিসচার্জ হাই ভোল্টেজের সাথে কানেক্টেড থাকে, সেম ভাবে ক্যাথোড থেকে নিশ্চয়ই কিছু মাইনাস মানে নেগেটিভ চার্জ এমিটেড হতে থাকবে। এবার এই নেগেটিভ চার্জ গুলো এয়ার যেটা প্রেজেন্ট রয়েছে ডিসচার্জ টিউবের মধ্যে, সেই এয়ারের যে অ্যাটমস গুলো থাকবে তাদেরকে আয়োনাইজ করবে বা আয়োনাইজেশন হবে। নাও হোয়াট ইজ আয়োনাইজেশন? আয়োনাইজেশন হচ্ছে যখন কোনো একটা অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়ে যায় এবং প্রোটনটা শুধু পড়ে থাকে। তার মানে কি ইলেকট্রন আলাদা হয়ে গেছে, প্রোটন আলাদা পড়ে রয়েছে অ্যালং উইথ নিউট্রন, তাহলে দুটো আয়ন্স তৈরি হয়ে গেল। এইটাকেই বলা হচ্ছে আয়োনাইজেশন। এক্ষেত্রে মানে এই ক্যানেল রে এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যখন এই ইলেকট্রন গুলো বেরোচ্ছে বা নেগেটিভ পার্টিকলস গুলো যখন বেরোচ্ছে, তারা জোরে গিয়ে এই গ্যাসের যে পার্টিকলস বা অ্যাটমস গুলো রয়েছে তাদেরকে হিট করছে, এবং যেহেতু হিট করছে ওই হিট করার এফেক্টে ইলেকট্রন গুলো বেরিয়ে যাচ্ছে অ্যাটম থেকে এবং ইলেকট্রন আর প্রোটন আলাদা হয়ে যাচ্ছে, দ্যাট মিনস আয়োনাইজেশন হচ্ছে। তাহলে এখানে এখন পজিটিভ আর নেগেটিভ এরকম সাইন আলাদা হয়ে গেল। এই যে পজিটিভ সাইন গুলো, এই পজিটিভ সাইন গুলো কিন্তু আবার টুয়ার্ডস দা ক্যাথোড যাবে, ঠিক কথা? তাহলে টুয়ার্ডস দা ক্যাথোড যখন যাবে এই পজিটিভ সাইন গুলো, তখন আমাদের দেখে মনে হয় আচ্ছা আমি এটা এখানে প্লাস হবে এটা মাইনাস হবে, ঠিক আছে, এটা এখানে সরি এটা হবে মাইনাস এবং ইলেকট্রন গুলো এই দিক দিয়ে যাবে। আমার আঁকাটা একটু ভুল হয়েছে, আমি যদি এগুলোকে রিমুভ করে দিই, ওকে, তো এইটা হচ্ছে ক্যাথোড। তো ক্যাথোড থেকে প্রথমে ইলেকট্রন গুলো বেরিয়ে গেল, এই পার্টিকলস মানে অ্যাটমস গুলোকে ধাক্কা মারলো, ধাক্কা মারার ফলে সেম প্রোটন আর ইলেকট্রন আলাদা হয়ে গেল। এবার এই যে প্লাস গুলো যেগুলো তৈরি হয়েছে তারাই কিন্তু আবার ক্যাথোডের দিকে যাচ্ছে। কেন? কারণ ক্যাথোডে তো মাইনাস রয়েছে, ওরা অ্যাট্রাক্টেড হচ্ছে টুয়ার্ডস দ্য ক্যাথোড।
কিন্তু আমাদের দেখে মনে হতে পারে হয়তো অ্যানোড থেকে এই প্লাস বা পজিটিভ সাইন গুলো টুয়ার্ডস দ্য ক্যাথোড যাচ্ছে, যার জন্য অনেক সময় ক্যানাল রেকে অনেক সময় কিন্তু অ্যানোড রে বলা হয়ে থাকে, কারণ অ্যাজ ইফ ইট ইজ কামিং আউট ফ্রম দ্য অ্যানোড, কিন্তু অ্যাকচুয়ালি এটা অ্যানোড থেকে বেরোয় না। এটা কোথার থেকে তৈরি হচ্ছে প্লাস বা পজিটিভ চার্জ গুলো? না, এখানে যে গ্যাসের যে পার্টিকেলস গুলো রয়েছে তাদের আয়নাইজেশন হচ্ছে, তার জন্য দুটো আয়ন তৈরি হচ্ছে, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ। এই পজিটিভ চার্জ গুলোই টুয়ার্ডস দ্য ক্যাথোড যাচ্ছে, এই কারণে এদেরকে বলা হচ্ছে অ্যানোড রে অনেক সময়। এবং ক্যানাল রে টার্মটা আমরা কেন ইউজ করছি, কারণ এই যে ছোট ছোট হোলস অ্যাজ ইফ একটা ক্যানালের মতন ওয়ার্ক করছে, এটা যে ক্যানালের থ্রুতে এদিক থেকে এদিক চলে গেল, তো তাই জন্য এটাকে ক্যানাল রে মেইনলি আমরা বলে চিনি। এবার সেম এখানে যখন একটা জেডএনএস এর কোটিং করা থাকে, এখানে সেটাকে হিট করে আমরা দেখতে পাই এখানে বেশ গ্লো করছে, তার মানে নিশ্চয়ই এখানে পার্টিকেলস গুলো এসে হিট করেছে। এবার যদি এখানে হাই প্রেসার থাকতো তাহলে কি প্রবলেম হতো? বোথ ইন কেস অফ ক্যাথোড রে অ্যান্ড ক্যানাল রে কথা আমি বলছি। যদি এখানে হাই প্রেসার থাকতো প্রবলেমটা কি হতো না, এখানে ফার্স্ট অফ অল কলিশন খুব বেশি হতো। মানে তুমি স্কুলে যাচ্ছ, একটা ফাঁকা রাস্তা, একটা একটু বেশি ভিড় রয়েছে, তাহলে কোথায় বেশি ধাক্কা ধাক্কি হবে? যেখানে ভিড় রয়েছে তুমি সেটাকে অ্যাভয়েড করবে, যেটা ফাঁকা রাস্তা সেখান দিয়ে যাবে। এখানেও ব্যাপারটা সেরকম। যদি হাই প্রেসার থাকতো পার্টিকলস অনেক বেশি থাকতো, পার্টিকলস যত বেশি থাকবে কলিশন বেশি হবে, তাহলে এই যে মাইনাস বা নেগেটিভ চার্জ তারা ঠিকঠাক ভাবে ক্যাথোডের দিকে যেতে পারবে না। আবার যত বেশি এখানে এয়ারের অ্যাটমস থাকতো তত বেশি আয়োনাইজেশন হতো, এবং আমরা ক্যাথোড রের ক্ষেত্রে কিন্তু বুঝতে পারতাম না যে অ্যাকচুয়ালি মাইনাস সাইন যেগুলো যাচ্ছে টুয়ার্ডস দ্য অ্যানোড তারা কি ক্যাথোড থেকে রিলিজড হয়েছে নাকি এই গ্যাসের যে মাইনাস যেগুলো ডিসচার্জ হয়েছে সেগুলো। মানে ক্যাথোডের মাইনাস সাইন সেইগুলোই কি যাচ্ছে নাকি এখানে গ্যাসের থেকে আয়োনাইজেশনের জন্য যে ইলেকট্রন ডিসচার্জ হয়েছে সেইগুলো অ্যানোডের দিকে যাচ্ছে, এটা কিন্তু আমরা বুঝতে পারতাম না। এই কারণে এখানে হাই প্রেসার থাকাটা ঠিক না, তাহলে এক্সপেরিমেন্টটা আমরা ঠিকঠাক ভাবে পাবো না তার রেজাল্টটা। তো এই গেল হচ্ছে ক্যানাল রে, যেটা পরবর্তীকালে প্রোটন তার ধারণা আমাদেরকে দিয়েছে। আচ্ছা, এক্ষেত্রেও যদি তুমি প্রপার্টিজ দেখো, কি ইলেকট্রিক ফিল্ড অ্যাট লো প্রেসার অলরেডি দেখে নিয়েছি, পজিটিভলি চার্জ পার্টিকলস, এই পজিটিভ চার্জ গুলোই যাচ্ছে টুয়ার্ডস দ্য ক্যাথোড, ট্রাভেলস ইন আ স্ট্রেট লাইন। সেম ভাবে একটা অবজেক্ট রেখেছিলেন, দেখলেন যাচ্ছে এখানে তো শ্যাডো পড়ছে, তার মানে নিশ্চয়ই এটা স্ট্রেট লাইনে যাচ্ছে। ফাস্ট মুভিং চার্জ পার্টিকলস, সেম একটা হুইল লাইক স্ট্রাকচার, ঘুরতে আরম্ভ করে দিয়েছে, তার মানে নিশ্চয়ই ফাস্ট মুভিং। প্রডিউসেস ফেইন্ট গ্লো, ক্যাথোড রের ক্ষেত্রে যতটা ব্রাইট কালার আমরা দেখতে পাবো এই ক্যানেল রের ক্ষেত্রে অতটা ব্রাইট কালার দেখা যায় না, বাট দেখা যায়, মানে কালারফুল একটা কিছু দেখা যায়। মাস অ্যান্ড চার্জ অফ দ্য পার্টিকলস ডিপেন্ড আপন দ্য টাইপ অফ গ্যাস ইউজড ইনসাইড দ্য ডিসচার্জ টিউব, যেটা ক্যাথোড রে অ্যান্ড ক্যানেল রে এই দুটো এক্সপেরিমেন্টের ক্ষেত্রে একটা ডিফারেন্স, যে ক্যাথোড রের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি নেচার অফ গ্যাস কোনো রকম এফেক্ট ফেলে না, কিন্তু ক্যানাল রের ক্ষেত্রে এটা এফেক্ট ফেলবে। কেন? কারণ এখানে হাইড্রোজেন রয়েছে নাকি অক্সিজেন রয়েছে নাকি নাইট্রোজেন রয়েছে সেটা যদি আমি না জানি, তাহলে কি পজিটিভ নেগেটিভ বা তাদের যে আয়োনাইজেশনের যে ধারণা সেটাকে আমি প্রপারলি জানতে পারবো না, তখন আমার ক্যালকুলেশনও আমি বুঝতে পারবো না ঠিক কি হচ্ছে না হচ্ছে। তো তার জন্য ক্যানাল রের ক্ষেত্রে কিন্তু ভিতরে ডিসচার্জ টিউবের ভিতরে which type of gas is present that we must know। এই দুটো গেল হচ্ছে ক্যাথোড রে এন্ড ক্যানাল রে। এরপর এখান থেকেই আসছে ডিসকভারি অফ ইলেকট্রন। আলটিমেটলি কে এটাকে ডিসকভার করলেন? জে জে থমসন ইন দ্য ইয়ার অফ 1897। উনি এই ক্যাথোড রে এই এক্সপেরিমেন্টের থ্রুতেই আলটিমেটলি ইলেকট্রনটাকে ডিসকভার করলেন। আচ্ছা, ই ড্যাশ এটা কিন্তু ইলেকট্রনকেই তোমার রেফার করে। হি নেমড দ্য নেগেটিভলি চার্জড পার্টিকলস অ্যাজ কর্পাসেল। প্রথমে উনি এই জিনিসটাকে ইলেকট্রন নাম দেননি, উনি নেগেটিভ চার্জটাকে প্রথমে বলেছিলেন কর্পাসেল, পরবর্তীকালে ওটাকে রিনেম করা হয় ইলেকট্রন বলে। এবার ইলেকট্রনের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখে নিই।
প্রথমেই আসছে ম্যাগনিটিউড অফ চার্জ। ম্যাগনিটিউড মানে তার অ্যাকচুয়ালি চার্জ কতটা, কতটা তার চার্জ রয়েছে তার মধ্যে। -1.602 ইন্টু 10⁻⁻19 সি ফর কুলম। এই সিটা কিন্তু লিখতেই হবে এবং এই মাইনাস সাইনটাও দিতে হবে, কারণ আমরা প্রোটনের যখন ক্যারেক্টার্স দেখব তখন দেখবো এখানে শুধু প্লাস সাইন হয়ে গেছে। কাজেই ইলেকট্রন লিখতে গেলে মানে ম্যাগনিটিউড অফ ইলেকট্রন, সেক্ষেত্রে আমাদের মাইনাস দিতে হবে, প্রোটন লিখতে গেলে এখানে প্লাস দিতে হবে। মাস কত? 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম। মাইনাস না দিলে কিন্তু পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে যাবে ভ্যালু। ইট রিভলভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, যেটা পরবর্তীকালে আমরা জানতে পারি যে এইরকম একটা নিউক্লিয়াস থাকে অ্যাটমস এর সেন্টারে, তাকে সার্কেল করে এরকম কিছু অরবিটস অর শেল থাকে। এই শেলগুলোর মধ্যে ইলেকট্রনস গুলো ঘোরাফেরা করছে, দ্যাট মিনস ইট রিভলভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। আর সিম্বল কি? সিম্বল হচ্ছে E0-1। এই 0 কেন? কারণ এর মাসটা এতটাই কম যে তাকে মোটামুটি নেগলিজেবল ধরে 0 করে দিয়েছে, এবং তার যে ম্যাগনিটিউড অফ চার্জ সেটা -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। এত বড় একটা ডিজিট দিয়ে ক্যালকুলেশন করতে সমস্যা, তাই জন্য এটাকে জাস্ট -1 লেখা হয়েছে। তো দিস ইজ দ্য সিম্বল অফ ইলেকট্রন। নেক্সট ইজ ডিসকভারি অফ প্রোটন। এবার ডিসকভারি অফ প্রোটনস এর ক্ষেত্রে রাদারফোর্ডের একটা বেশ ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট রয়েছে, যেটাকে আমরা আলফা পার্টিকলস এর ইলেকট্রন এই এক্সপেরিমেন্ট বলে থাকি। উনি কি করলেন, একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নিলেন। আচ্ছা, এটাকে আমি একটু চেঞ্জ করে নিই। উনি একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নিলেন। রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটা এরকম এই বলের মতন যে স্ট্রাকচারটা সেটা, এবং সেটাকে একটা লেড ব্লকের মধ্যে রাখলেন। ঠিক, এবার কিছুটা দূরে উনি একটা লেড প্লেট রাখলেন। এই লেড প্লেটটা রাখা হয়েছে কেন? কারণ যেহেতু রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, তার একটা রে এমিটেড হবে, যাতে সেটা খুব বেশি দূরে তোমার ছড়িয়ে ছিটিয়ে না যায়, এবং এক্সপেরিমেন্টে যে করছে তার যাতে খুব একটা ক্ষতি না হয়। তো যাতে সেফটি মেজারমেন্টের জন্য এই লেড প্লেটটাকে মেনলি রাখা হয়েছে, এবং যাতে এই রেটা একটা পার্টিকুলার পাথওয়ে দিয়ে যায়, ছড়িয়ে ছিটিয়ে না যায়, তার জন্য এই লেড প্লেটটা উইথ আ হোল সেটা হেল্প করছে। এর কিছুটা দূরে উনি একটা থিন, ভেরি থিন একটা গোল্ড ফয়েল বা গোল্ড প্লেট রাখলেন, যেটা মোটামুটি বলতে পারো 0.00006 সেন্টিমিটার। মানে কতটা পাতলা বা থিন বুঝে নাও, যে এই যে গোল্ড ফয়েল বা প্লেট যেটা এতটাই পাতলা। এবং তার আশেপাশে একটা ZNS এর কোট করা একটা সারফেস রাখা হলো। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল সেটআপ। এবার উনি কিছুক্ষণ বাদে কি দেখলেন, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট মানে একটা কিছু একটা এমিটেড হবে। কি এমিটেড হবে? আলফা পার্টিকলস এমিটেড হতে হবে। এবং আলফা পার্টিকেল জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। আলফা পার্টিকলস হচ্ছে যার মধ্যে দুটো প্রোটনস থাকবে এবং কোনো ইলেকট্রন কিছু থাকবে না। তার মানে আমি বলতে পারি কি He2+, এটা একটা আলফা পার্টিকেল। কেন? কারণ He2+, He এর মধ্যে কি থাকছে? দুটো প্রোটন থাকছে, দুটো নিউট্রন থাকছে, এবং দুটো ইলেকট্রন আগে ছিল, কিন্তু ইলেকট্রন গুলো বেরিয়ে গেছে। তাহলে ওর চার্জ কি? ওর চার্জ তো এখন 2+। এই He2+টাকে কিন্তু আমরা আলফা পার্টিকেল বলি। উনি দেখলেন কি যে এই রেডিও অ্যাক্টিভ যে সাবস্টেন্সটা রয়েছে সেখান থেকে আলফা পার্টিকলস এমিটেড হচ্ছে, এবং আলফা পার্টিকলস যখন এমিটেড হয়ে এই গোল্ড ফয়েলের মধ্যে হিট করছে, গোল্ড ফয়েলটাকে ও ক্রস করে কিছুটা গেল, ম্যাক্সিমাম যে ফ্লুরোসেন্ট লাইট, কারণ ZNS রয়েছে এখানে, একটা ফ্লুরোসেন্ট লাইট তৈরি হবে। কোনো পার্টিকেল যদি এখানে হিট করে এর মধ্যে একটা লাইট এমিটেড হবে। কিছু পয়েন্টে পয়েন্টে আমরা দেখতে পারবো যে একটা পয়েন্ট অফ লাইট কিছু একটা দেখা যাচ্ছে। উনি কি দেখলেন, মোটামুটি এর সোজাসুজি যে জায়গাটা, স্ট্রেট যে জায়গাটা, এখানে ম্যাক্সিমাম ওই লাইট পয়েন্ট
সেই জায়গাগুলো শো করছে। মোস্ট আলফা পার্টিকলস স্ট্রাইক হিয়ার, তার মানে কি ম্যাক্সিমাম আলফা পার্টিকলস এই রিজিয়নটাতে মোটামুটি স্ট্রেটলি এসে ওকে হিট করেছে। কিছু কিছু পার্টিকলস দেখা গেছে কিছুটা ডেভিয়েট করেছে, একটু তার পাথওয়েটা চেঞ্জ হয়ে গেছে, এখানে কিছুটা গেছে, ফিউ আলফা পার্টিকলস স্ট্রাইক হিয়ার, এবং এখানে কিছুটা এসছে, ফিউ আলফা পার্টিকলস স্ট্রাইক হিয়ার অলসো। এবং একদমই কম পরিমাণে কিছু আলফা পার্টিকলস কিন্তু এর ব্যাক সাইডেও চলে গেছে, মানে এই যে গোল্ড ফয়েলটা রয়েছে তার ব্যাক সাইডেও কিছু আলফা পার্টিকল স্ট্রাইক করেছে। যাচ্ছিল ও এইদিকে, হঠাৎ করে এইদিকে চলে গেল কেন, বা যাচ্ছিল এরকম সোজা, হঠাৎ করে এরকম ডেভিয়েট করলো কেন পাথওয়েটা? এই জিনিসটাকে বোঝার জন্যই কিন্তু উনি আরেকটা কনসেপ্ট আনলেন, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ নিউক্লিয়াস। এবং এইখান থেকেই আমরা একটা ভালো মতন বুঝতে পারি যে অ্যাটমের স্ট্রাকচারটা কিরকম, অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস কোন জায়গাটায় থাকে, এবং অ্যাটমসের মোটামুটি কতটা পোর্শন জুড়ে একটা নিউক্লিয়াস থাকে। ওভারঅল অ্যাটমের স্ট্রাকচারটা এই এক্সপেরিমেন্ট থেকে অনেকটাই ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই হচ্ছে এক্সপেরিমেন্টাল সেটআপ এবং তার সাথে তার কিছু কিছু অবজারভেশন। কি হলো, উনি দেখলেন কি মোস্ট অফ দ্য পার্টস অফ দ্য অ্যাটম ইজ এমটি, এই কথাটা উনি বললেন কেন, কারণ মোস্ট আলফা পার্টিকলস পাসড ইন আ স্ট্রেট ওয়ে। এবার জিনিসটাকে যদি একটু এইরকম ভাবে আমরা বোঝার চেষ্টা করি, ধরে নাও আচ্ছা, তো ধরে নাও এটা হচ্ছে নিউক্লিয়াস, 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 আচ্ছা, এরকম ভাবে অ্যাটমস গুলো পরপর সাজানো রয়েছে। এটা হচ্ছে গোল্ড ফয়েলের, ঠিক আছে, এটা হচ্ছে গোল্ড ফয়েল যেটা পাতলা রাখা ছিল তার আমি মোটামুটি 3টে অ্যাটম আঁকলাম। এবার উনি কি বলছেন, আচ্ছা যদি ওখানে নিউক্লিয়াস গুলো অনেকটা বড় হয়ে গেল, বাট এটা কিন্তু ছোট হবে নিউক্লিয়াস গুলো, ঠিক আছে। উনি কি বলছেন যে মোস্ট আলফা পার্টিকলস পাসড ইন আ স্ট্রেট লাইন, তাহলে এই যে আলফা পার্টিকলস গুলো এখানে ছিল, আলফা পার্টিকলস গুলো ম্যাক্সিমামই স্ট্রেট লাইনে গেছে, এটা এরকম স্ট্রেট গেছে, এটা এরকম স্ট্রেট গেছে, এটা এরকম স্ট্রেট গেছে, আচ্ছা এখান থেকে এটা স্ট্রেট গেছে, তাহলে ম্যাক্সিমাম আলফা পার্টিকলস কিন্তু এরকম স্ট্রেট ওয়েতে চলে গেছে। যার জন্য এখানে যে জিঙ্ক ফয়েল, জিঙ্ক সালফাইডের যে কোটিংটা ছিল সেখানে এরকম লাইটের বিন্দু বিন্দু পয়েন্ট পয়েন্ট আমরা দেখতে পেয়েছি। সেকেন্ড পয়েন্ট উনি কি বলছেন, ফিউ পার্টিকলস ডিফ্লেক্টেড থ্রু স্মল অ্যাঙ্গেলস। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম না যে এখান থেকে এরকম যাচ্ছিল, সাপোজ এরকম যাচ্ছিল, গিয়ে কিছুটা এরকম ডিফ্লেক্টেড হয়ে গেছে, বা এখানে যদি একটা পার্টিকেল ছিল এরকম যাচ্ছিল, এরকম ভাবে ডিফ্লেক্টেড হয়ে গেছে। তাহলে এই যে ফিউ পার্টিকলস এরকম ডিফ্লেক্টেড হয়েছে, দ্যাট মিনস পজিটিভ চার্জ ইজ কনসেন্ট্রেটেড ইন আ স্মল রিজিয়ন। কেন, কারণ আলফা পার্টিকলস মানে আমরা কি বুঝলাম, He2+, তার মানে এর মধ্যে কোনো ইলেকট্রন নেই, এটা পুরোপুরি ভাবে পজিটিভলি চার্জ। নিউক্লিয়াসের মধ্যেও পজিটিভ চার্জ রয়েছে, তাহলে পজিটিভ চার্জ যদি পজিটিভ চার্জের দিকে এরকম ভাবে যেতে থাকে, ও কি অ্যাট্রাক্টেড হবে না, ও তো রিপালশন হবে ওর। যার জন্য এই আলফা পার্টিকলস গুলো যখন টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস যাচ্ছে, যেই এখানে পজিটিভ চার্জের যে স্ফিয়ারের কাছাকাছি এলো, ও তখন কিছুটা অন্যদিকে রিফ্লেক্টেড হয়ে গেল। আবার এরম ভাবে যাচ্ছিল, যেই পজিটিভ চার্জের কাছাকাছি এলো ও আবার ডিফ্লেক্টেড হয়ে গেল। এরকম কিছু কিছু পার্টিকলস আমরা দেখলাম অন্যদিকে কিছুটা অ্যাঙ্গেল নিয়ে টার্ন করে গেছে। থার্ড পয়েন্ট কি বললেন, ভেরি ফিউ পার্টিকলস রিফ্লেক্টেড ব্যাক, এবং খুব কম পার্টিকেলকে আমরা দেখলাম কি এরকম গেল, পুরোপুরি ভাবে এরকম ধাক্কা খেয়ে চলে এলো এইরকম একটা জায়গায়, ওই জেডএনএস এর এখানে একটা লাইট শো করছে। সেম ধরো আবার এরকম ভাবে যাচ্ছিল, ধাক্কা খেলো, এইদিকে চলে এলো। তার মানে কি ভেরি ফিউ পার্টিকলস, খুবই কম, একটা দুটো ওখানে শো করেছিল, তো তারা একদম ডিফ্লেক্টেড হয়ে টুয়ার্ডস দ্য ব্যাক চলে এসছে। তার মানে কি ভলিউম অফ পজিটিভলি চার্জ রিজিয়ন ইজ ভেরি লেস কম্পেয়ার টু দ্য
হোল অ্যাটম। তার মানে যদি এই পজিটিভলি চার্জড যে নিউক্লিয়াসটা সেটা যদি অনেকটা বড় পোর্শন ধরে, যেটা আমি প্রথমেই বললাম যে এখানে নিউক্লিয়াসটা অনেকটা বড় এঁকে ফেলেছি, বাট এটা খুবই স্মল হবে। যদি এটা খুব বড় পোর্শন ধরে থাকতো তাহলে তো ম্যাক্সিমাম পার্টিকেলস এখানে হিট করতো আর পিছন দিকে চলে আসতো, বা কিছুটা যেত বা ডিফ্লেক্টেড হয়ে যেত। সেটা তো এখানে হয়নি, ম্যাক্সিমাম পার্টিকেলস একদম স্ট্রেট চলে গেছে। তার মানে এটা আমাকে বুঝতে হবে যে একটা অ্যাটমের ম্যাক্সিমাম পার্ট, মোস্ট অফ দ্য পার্ট এখানে ভ্যাকিউম, তাই জন্যই ওরা কোনো ব্যারিয়ার না পেয়ে পুরোপুরি সোজা চলে যেতে পেরেছে। কিন্তু কিছু কিছু পার্টিকেলস ডিফ্লেক্টেড হয়েছে, তার মানে ওই পজিটিভ চার্জ রিজিয়নের কাছাকাছি যেই এসছে ওটা ডিফ্লেক্টেড হয়ে গেছে কারণ রিপালশন হয়েছে। আর তার থেকেও কিছু একদমই কম পার্টিকেলস, তারা যখন যাচ্ছিল এই নিউক্লিয়াসটা তো ভারী, সেখানে ধাক্কা খেয়ে পিছন দিকে চলে গেছে। তার মানে এই নিউক্লিয়াসটা খুবই ছোট একটা জায়গায় রয়েছে, যার জন্য খুব কম পার্টিকেলস ওইখানে ধাক্কা খেয়ে পিছন দিকে চলে গেছে। নয়তো যদি খুব বড় তার সাইজটা হতো তাহলে ম্যাক্সিমাম পার্টিকেলস দেখতাম নিউক্লিয়াসে ধাক্কা খেয়ে পিছন দিকে চলে যেত। এই তিনটে পস্টুলেট কিন্তু উনি ওই আলফা পার্টিকেলস এর যে এক্সপেরিমেন্টটা সেখান থেকে উনি দেন। এবং এখান থেকেই তোমার চলে আসে ডিসকভারি অফ নিউক্লিয়াস। তো আমরা এখানে দেখলাম কিছু কিছু প্রোটন সেট, তাহলে এই যে প্রোটন He2+ ওটা তো অ্যাকচুয়ালি প্রোটন, তার ম্যাগনিটিউড কি, এই যে +1.602 × 10⁻⁻19 কুলম। তাহলে যদি নাম্বারটা দেখো 1.602 × 10⁻⁻19 কুলম সেম, শুধু প্রোটনের ক্ষেত্রে প্লাস হবে, ইলেকট্রনের ক্ষেত্রে মাইনাস হবে। মাস এক্ষেত্রে কিছুটা বেশি, কার না প্রোটনের 1.627 × 10⁻⁻24 গ্রাম। এটা প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ দ্য অ্যাটম এবং এর সিম্বল আমরা কি লিখবো, P11। কেন, কারণ এটা হচ্ছে মাস, এখানে আমরা মাসটা যেহেতু ইলেকট্রনের থেকে কিছুটা বেশি তাকে আমরা 1 ধরে নিয়েছি, এবং ম্যাগনিটিউডটাকেও আমরা 1 বলতে +1 এখানে ক্যালকুলেট করব। তো এটা গেল হচ্ছে ডিসকভারি অফ প্রোটন। নেক্সট এবারে নিউক্লিয়ার মডেল থেকে, মানে রাদারফোর্ডস এর যে নিউক্লিয়ার মডেল, সেখান থেকে আমরা কি কি তাহলে জানতে পারলাম। প্রথমেই আমরা জানতে পারলাম কি নিউক্লিয়াস সম্পর্কে, যে একটা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের মধ্যেই এই পজিটিভ সাইন থাকবে, যেটা খুব স্মল একটা রিজিয়নে থাকবে, উইচ ইজ ভেরি ডেন্স, এবং এটা সেন্টারে থাকবে অ্যাটমে। আচ্ছা, নেক্সট হচ্ছে অরবিট অ্যান্ড শেল, মানে কি এই নিউক্লিয়াসটার চারপাশে এরকম অরবিটস অর শেল থাকবে, এবং এই অরবিটস আর শেলের মধ্যে ইলেকট্রন গুলো রিভলভ করবে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। অ্যাটম অ্যাজ আ হোল ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল, এটা আমরা আগেই পেয়েছি কারণ এখানে পজিটিভ সাইন রয়েছে ইন দ্য নিউক্লিয়াস অ্যাট দ্য সেন্টার, আর নেগেটিভ চার্জ গুলো আশেপাশে ঘুরছে, তাহলে ওরা অ্যাকচুয়ালি নিউট্রাল অ্যাটমটা। নিউক্লিয়াস ইজ স্মল কম্পেয়ার টু দ্য অ্যাটম, যদি আমি একটা হোল অ্যাটমকে যদি এত বড় দেখি, সেই আন্দাজে নিউক্লিয়াসটা খুবই ছোট। আচ্ছা, মোস্ট অফ দ্য পার্ট অফ অ্যান অ্যাটম ইজ এমটি, এই কথাটাই আলফা পার্টিকলস এর যে এক্সপেরিমেন্টটা সেখান থেকে মেন পস্টুলেট, যে ম্যাক্সিমাম পার্ট অফ অ্যান অ্যাটম সেটা কিন্তু এমটি। ঠিক, এরপরে আসছে ডিসকভারি অফ নিউট্রন। এটা কে করেছেন, এটা করেছেন জেমস চ্যাডউইক ইন দ্য ইয়ার অফ 1932। তো যদি তোমরা ইলেকট্রন আর প্রোটনের কথা বলো, সেই কম্পারিজনে কিন্তু নিউট্রন অনেকটাই পরে ডিসকভার্ড হয়, এবং এটা চ্যাডউইক ডিসকভার করেন। তো তিনি কি করলেন, বেরিলিয়াম বা বোরন, এই দুটো পার্টিকলসকে অ্যাটমকে আলফা পার্টিকলস এর সাথে হিট করিয়েছেন। কেন, কারণ বেরিলিয়াম বোরন এদের মাস খুব একটা বেশি না, কম, এবং এদের থেকে নিউট্রনটাকে বের করার জন্য যতটা এনার্জি দরকার, মানে ধরো তোমার আর তোমার বন্ধুর সাথে কিছু একটু খুনসুটি হচ্ছে, তো একটা পেন্সিল বক্স নিয়ে তোমরা টানাটানি করছো, তো যার শক্তি বেশি থাকবে বা এনার্জি বেশি থাকবে সে সেটাকে ক্যাপচার করতে পারবে। এখানে কি বলা হয়েছে, যে নিউট্রনটাকে বের করার এনার্জিটা কম, মানে কি বেরিলিয়াম আর বোরন এদের থেকে যদি আমি একটা নিউট্রন বের করতে চাই, আমার
কিছুটা পরিমাণ এনার্জি কম লাগবে কম্পেয়ার টু দ্য আদার এলিমেন্টস। আমি অন্য কোনো ভারী একদম শক্তপোক্ত যদি একটা কোনো এলিমেন্ট নিতাম, সেক্ষেত্রে আমার যতটা এনার্জি খরচ হতো এই একটা নিউট্রনকে বা মোর দ্যান ওয়ান নিউট্রনসকে বের করতে অ্যাটম থেকে, তাদের কম্পারিজনে বেরিলিয়াম আর বোরনের ক্ষেত্রে কিছুটা কম এনার্জি ওয়েস্টেড হয়। তিনি এই বেরিলিয়াম আর বোরন এই অ্যাটমকে আলফা পার্টিকলস এর সাথে যখন হিট করালেন, তখন দেখলেন কিছু নতুন পার্টিকলস এমিটেড হচ্ছে, যেটা না তো পজিটিভ না তো নেগেটিভ, একদম নতুন এবং যার কোনো চার্জ নেই। এখান থেকেই আসছে নিউট্রনের ধারণা যে আচ্ছা, তার মানে এটা নতুন কোন একটা পার্টিকলস বা সাব পার্টিকেল, যেটার নাম দেওয়া হলো নিউট্রন। নিউট্রন তাহলে ইলেকট্রিক্যালি নিউট্রাল, মাস মোটামুটি 1.675 into 10 to the power minus 24 gram, and it is also located in the nucleus। কার সাথে থাকবে? প্রোটনের সাথে থাকবে। এবার এই নিউট্রনের কিছু কিছু রোলস রয়েছে, কিরকম? আচ্ছা, তো ইট হেল্পস টু হোল্ড দ্য নিউক্লিয়াস টুগেদার। তার মানে এই যে নিউক্লিয়াস, এর মধ্যে প্রোটন তো থাকবে, বাট নিউট্রনও তো থাকছে, এবং নিউট্রনের কিন্তু একটা সিগনিফিকেন্স রয়েছে এই নিউক্লিয়াসে থাকার। নিউট্রনের ওপর কিন্তু এই নিউক্লিয়াসের মাস ডিপেন্ড করে রয়েছে। নিউট্রন বেশি কম হলে নিশ্চয়ই এর মাস, মানে নিউক্লিয়াসের মাসটাও বেশি কম হবে, কারণ নিউট্রনের একটা স্পেসিফিক মাস রয়েছে। আমরা যখন এই পুরো নিউক্লিয়াসটার মাসটাকে ক্যালকুলেট করব, তখন তো আমাদের নিউট্রনের মাসটাকেও ক্যালকুলেট করতে হবে। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট, এই নিউক্লিয়াসটাকে স্টেবল কন্ডিশনে রাখতেও কিন্তু নিউট্রন হেল্প করে। ইট ডিটারমাইন্স দ্য মাস অফ অ্যান অ্যাটম। এইমাত্র যেটা বললাম যে এই অ্যাটমের অ্যাকচুয়াল অ্যাটমের মাস বলতে আমরা নিউট্রনের মাসকেই কিন্তু বোঝাই, কারণ আমরা অলরেডি দেখে নিয়েছি যে ইলেকট্রনের মাসকে আমরা একদম নেগলিজেবল করে জিরো ক্যালকুলেট করে নিয়েছি। তো আর তার মধ্যে ইলেকট্রন একবার বেরোচ্ছে একবার ঢুকছে, তো ওটার মাস নিয়ে আমাদের খুব একটা বেশি ভাবতে হয় না। আমাদের অ্যাটমের মাস বলতে গেলে এই নিউক্লিয়াসের মাসটাকে নিয়ে কথা বলতে হয়, তার মধ্যে প্রোটন পড়বে এবং নিউট্রন পড়বে। নিউট্রনস পার্টিসিপেট ইন নিউক্লিয়ার স্টেবিলিটি। একটা নিউক্লিয়াসকে স্টেবল রাখতে গেলেও নিউট্রনের সিগনিফিকেন্স রয়েছে। এবং তার সাথে খুব ইম্পর্টেন্ট, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, মানে টু টাইপস অফ রিঅ্যাকশন হয়, ওয়ান ইজ ফিউশন, অ্যানাদার ওয়ান ইজ ফিশন। নিউক্লিয়ার রিঅ্যাকশন যেই দুটো হয়, ওয়ান ইজ ফিউশন, অ্যানাদার ওয়ান ইজ ফিশন। এই দুটোর ক্ষেত্রেই কিন্তু নিউট্রন চেইন রিঅ্যাকশনে হেল্প করে। মানে কি, ইউরেনিয়াম 235, সেখান থেকে নিউট্রন বেরোলো, একটা নিউট্রন বেরোলো, সে আরো দুটো অ্যাটমকে ভেঙে দিয়ে সেখান থেকে আরো দুটো নিউট্রন বের করে দিল। সে সেই দুটো নিউট্রন আরো দুজনকে বের করে, মানে দুটো নিউট্রনকে বের করে দিচ্ছে। মানে কি, একটা নিউট্রন থেকে স্টার্ট হলে সেটা 2, 4, 8 এরকম ভাবে ক্যারি ফরওয়ার্ডেড হতে থাকবে। আলটিমেটলি এটা চেইন রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে, যার জন্য আমরা দেখি যে নিউক্লিয়ার রিঅ্যাকশনে একটা ভীষণ স্মল অ্যামাউন্ট অফ এলিমেন্ট থেকে বা সাবস্টেন্স থেকে একটা বড় খুব অনেক বেশি পরিমাণের এনার্জি এমিটেড হয়। কেন? কারণ এই চেইন রিঅ্যাকশনের জন্য। এই চেইন রিঅ্যাকশনে কিন্তু নিউট্রন খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। It participates in chain reaction inside nuclear reactors during nuclear reactions, both in case of fusion and fission। দুটোর ক্ষেত্রেই ও চেইন রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। এই গেল হচ্ছে নিউট্রন along with its roles। এরপরে খুব ইম্পর্টেন্ট যেটা, বোরের অ্যাটমিক মডেল, যেটা নিয়ে আমরা এখন আমাদের যে পড়াশোনা সেটা কিন্তু মেনলি বোরস অ্যাটমিক মডেল, এটা নিয়ে। ইট ওয়াজ প্রপোজড বাই নিলস বোর ইন 1913, দেখতে পাচ্ছ। এবং বোরের অ্যাটমিক মডেলটা সম্পর্কেই আমরা এখন যে আঁকি বা ড্র করি, কনফিগারেশন ড্র করি, এগুলো কিন্তু বেসড অন বোরস অ্যাটমিক মডেল। কি বলেছে? ইলেকট্রনস রিভলভ অ্যারাউন্ড দ্য সার্কুলার পাথওয়েজ, যেটাকে আমরা অরবিট বলি। তাহলে আমি যদি এখানে নিউক্লিয়াস আঁকি, এন ফর নিউক্লিয়াস ধরে নাও, অরবিট আঁকছি, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট,
এরকম করে থার্ড ফোর্থ অরবিট অব্দি চলবে। তাহলে এই প্রত্যেকটা অরবিটের মধ্যে ইলেকট্রন গুলো থাকবে এবং এই প্রত্যেকটা অরবিটের মধ্যে থেকে ইলেকট্রন গুলো রিভলভ করবে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। নাম্বার 1। নাম্বার 2 কি বলছে? ইচ অরবিট হ্যাজ এ স্পেসিফিক লেভেল অফ এনার্জি। এই প্রত্যেকটা অরবিটের একটা লেভেল অফ এনার্জি থাকে এবং আমরা পরে দেখতে পাবো যে যখন একটা ইলেকট্রন নিউক্লিয়াসের সব থেকে কাছে যে অরবিটটা রয়েছে সেখান থেকে জাম্প করে তার পরের অরবিট বা শেলে যাবে, মানে কি যেই অরবিট বা শেলটা নিউক্লিয়াসের কাছে রয়েছে সেখান থেকে ও যদি দূরের কোনো অরবিটে যায় তখন একটা টাইপ অফ এনার্জির চেঞ্জ হবে, এবং যদিও নিউক্লিয়াসের কাছে আসে তখন আরেকটা টাইপ অফ এনার্জি চেঞ্জ হবে, সেটা আমরা বলবো। Each orbit has a specific level of energy. Electrons gain energy as it moves farther from the nucleus. তাহলে যখন কোন একটা ইলেকট্রন, যেটা এইমাত্র বললাম, নিউক্লিয়াসের কাছের থেকে দূরের অরবিটে যাবে তখন ও এনার্জি গেইন করবে। এই প্লাস মানে কিন্তু আমি বলতে চাইছি এনার্জি গেইন করবে, এনার্জি গেইন করবে যখন কাছের অরবিট থেকে দূরের অরবিটে যাবে। সিমিলারলি যখন দূরের অরবিট থেকে কাছের অরবিটে আসবে তখন এনার্জি কি করবে? লস করবে। একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে একটাতে এনার্জি গেইন করছে একটাতে এনার্জি লস করছে। And losses when it comes towards the nucleus. When an electron remains in an orbit, energy level does not change. মানে একটা অরবিটেই যখন ও থাকছে, সেম অরবিটে থাকাকালীন ওর ইলেকট্রনের এনার্জির কোনো রকম চেঞ্জেস হবে না। অ্যালং উইথ দ্যাট এই প্রত্যেকটা অরবিটের উনি নাম্বার এবং একটা করে ডেজিগনেটেড নাম দিয়ে গেছেন। কিরকম? ফার্স্ট অরবিট যেটা সেটাকে বলা হয় কে, তার পরের অরবিট এল, এম, এন, এইভাবে নামগুলো চলতে থাকে। এবং ফার্স্ট অরবিটের যে নাম্বার সেটাকে আমরা বলবো 1, সেকেন্ড অরবিট 2, 3, 4, এরকম ভাবে চলতে থাকবে। তাহলে স্পেসিফিক alphabets are used to designate each orbit. They either gain or lose energy when they jump between the orbits. যেটা আমরা এইমাত্র বললাম যে একটা অরবিট থেকে যখন আরেকটা অরবিটে যাবে তখন এনার্জি চেঞ্জ হবে। যদি দূরে যায় গেইন করবে এনার্জি, কাছে এলে মানে টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস এলে এনার্জি লস করবে। এরপরে আসছে অ্যাটমিক নাম্বার অ্যান্ড মাস নাম্বার, যেটা আমি কিছুটা বলেছি। অ্যাটমিক নাম্বার কোনটাকে বলা হয়? নাম্বার অফ প্রোটনস প্রেজেন্ট ইন আ নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। প্রোটন কোথায় থাকবে? নিউক্লিয়াসেই থাকবে। ঠিক, তো নিউক্লিয়াসে কতগুলো প্রোটন রয়েছে সেটাই অ্যাটমিক নাম্বার। আর মাস নাম্বার কি? নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, টোটাল নাম্বার অফ প্রোটনস অ্যান্ড ইলেকট্রনস প্রেজেন্ট, সরি এটা ইলেকট্রন হবে না, এটা নিউট্রন হবে। ঠিক আছে, এটা ইলেকট্রন হবে না, এটা নিউট্রন হবে। দ্যাট ইজ কল্ড দ্য মাস নাম্বার অফ অ্যান অ্যাটম। ঠিক, কারণ এ দেখো ইলেকট্রন তো নিউক্লিয়াসে থাকে না, তো এটা ইলেকট্রনটা ভুল লেখা আছে। এবার বলো, যদি আমি মাস নাম্বার থেকে তোমাকে মাস নাম্বার আমি বলে দিলাম 40, আর ধরো বলে দিলাম প্রোটন ইজ ইকুয়াল টু 19, তুমি এখান থেকে নিশ্চয়ই নিউট্রনের নাম্বারটা বের করতে পারবে। কি করে? সিম্পলি মাইনাস করে দেবে, 40 মাইনাস 19। তাহলে আমাদের যদি মাস নাম্বার দেওয়া থাকে, প্রোটন নাম্বার দেওয়া থাকে, আমরা নিউট্রনের নাম্বার বের করতে পারি। মাস নাম্বার দেওয়া থাকলেও নিউট্রনের নাম্বার দেওয়া থাকলেও আমরা প্রোটনের নাম্বার বের করতে পারি। আর প্রোটন নিউট্রন দিলে সেখান থেকে মাস নাম্বার। তো এগুলো আমাদের কিছু কিছু ক্ষেত্রে ক্যালকুলেশনে লাগে।
অ্যাটমিক নাম্বারের ক্ষেত্রে আরেকটা বলে রাখা ভালো, আমরা জানি কি প্রোটন নাম্বার ইকুয়াল টু ইলেকট্রন নাম্বার, তাই তো? তাহলে অ্যাটমিক নাম্বার যখন আমরা পড়বো তখন আমরা পড়বো যেটা নাম্বার অফ প্রোটনস উইচ ইজ প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, বাট আমাকে এটাও মাথায় রাখতে হবে যে নাম্বার অফ প্রোটনস ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন। তার মানে যদি এখানে বলা হয় 10টা প্রোটন রয়েছে, আমি বুঝে যাব 10টা ইলেকট্রন রয়েছে। যদি এখানে বলা হয় 13টা প্রোটন রয়েছে, আমি বুঝে যাব 13টা ইলেকট্রন রয়েছে। কারণ এইগুলো দিয়েই কিন্তু পরে আমরা দেখবো আমাদের কিছু কনফিগারেশন করতে হচ্ছে। এই গেল হচ্ছে অ্যাটমিক নাম্বার অ্যান্ড মাস নাম্বার। এবার এখানে একটা কোয়েশ্চেন আসে যে ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন অ্যাটমিক মাস অ্যান্ড মাস নাম্বার? এটা নিয়ে একটু কনফিউশন হয় অনেক সময়। কিরকম? মাস নাম্বার আমরা বললাম নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, তাহলে এটার নাম্বার কতটা, প্রোটন কটা রয়েছে, নিউট্রন কটা রয়েছে, সেই নাম্বারটাকে আমি যদি প্লাস করে দিই যেটা বেরোবে সেটাই হচ্ছে মাস নাম্বার। কিন্তু অ্যাটমিক মাস মানে কি, আমি প্রত্যেকটা প্রোটনের একটা মাস পেয়েছি, প্রত্যেকটা নিউট্রনেরও একটা মাস পেয়েছি, সেই পুরো মাসটাকে বলা হচ্ছে অ্যাটমিক মাস। মানে আমি যদি বলি এখানে 13টা প্রোটন রয়েছে আর 13টা নিউট্রন রয়েছে, তাহলে 13টা প্রোটনের মাস কত প্লাস 13টা নিউট্রনের মাস কত, পুরোটাকে একসাথে আমি বলবো অ্যাটমিক মাস। তাই জন্যই অ্যাটমিক মাস হচ্ছে, আমরা এইভাবে জিনিসটা ভাবতে পারি, অ্যাটমিক মাস হচ্ছে কোনো একটা অ্যাটমে কতটা মেটেরিয়াল রয়েছে, কিন্তু মাস নাম্বার হচ্ছে কটা মেটেরিয়াল রয়েছে, কতগুলো, এটা হচ্ছে নাম্বার আর এটা হচ্ছে মাস কতটা। কাজেই এই জিনিস দুটোর মধ্যে অনেক সময় কনফিউশন হয়, সেটা না হওয়াই ভালো। মাস নাম্বার হচ্ছে নাম্বারটা, অ্যাটমিক মাস হচ্ছে মেটেরিয়াল কতটা রয়েছে, ঠিক? এরপরেই আসছে যেটা খুব ইম্পর্টেন্ট, রিলেটিভ অ্যাটমিক মাস। রিলেটিভ অ্যাটমিক মাস এই কথাটা বললেই আমাদের মনে রাখা উচিত, রিলেটিভ কথাটা আমরা কখন আনি, যখন আমার কাছে একটা কিছু স্ট্যান্ডার্ড ইউনিট রয়েছে, তার রেসপেক্টে আমি অন্য একটা কিছুকে মেজার করছি, তখনই কিন্তু আমি রিলেটিভ কথাটা আনি, এমনি এমনি আনবো না। তাহলে আমি এখানে বলছি কি, দ্য নাম্বার অফ টাইমস one atom of an element is heavier than one atom of hydrogen. আমি যদি এটা এরকম ভাবে ধরে নিই যে একটা হাইড্রোজেনের অ্যাটম সে 1 গ্রাম, যদিও গ্রাম নয়, স্টিল আমি বোঝানোর জন্য বলছি যে একটা হাইড্রোজেনের অ্যাটম তার ওয়েট বা তার মাস হচ্ছে 1 গ্রাম। এবার আমি একটা সাপোজ রেডন নিলাম, রেডনের আমি অ্যাটমের মাস জানি না, আমি এটাকে কি করে ক্যালকুলেট করব? আমি দেখব যে এই রেডনের একটা অ্যাটম হাইড্রোজেনের একটা অ্যাটমের থেকে কতটা বেশি হেভি, হাউ মেনি টাইমস হেভি, সেই টাইমসটাই হচ্ছে রেডনের রিলেটিভ অ্যাটমিক মাস। এবার এটা যদি আমি রেডন বা যে কোনো অন্য এলিমেন্টের অ্যাটমটাকে মেজার করি, যে অ্যাটমের একটা অ্যাটম একটা হাইড্রোজেনের থেকে কতটা বেশি ভারী, কতটা হাউ মেনি টাইমস হেভিয়ার, সেটা হয়ে যাবে রিলেটিভ অ্যাটমিক মাস। আমি যদি একটা মলিকিউল নিয়ে কথা বলি তখনই সেটা হয়ে যাবে রিলেটিভ মলিকিউলার মাস। জিনিসটা একই, যদি আমরা অ্যাটম নিয়ে কথা বলি তখন হবে হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস, যদি আমরা মলিকিউল নিয়ে কথা বলি তখন সেটা হয়ে যাবে রিলেটিভ মলিকিউলার মাস। বাট স্ট্যান্ডার্ড ইউনিটটা কিন্তু সেম, হাইড্রোজেন অ্যাটম। এটা একদম আগে করা যেটা হয়েছিল, একদম প্রথমে যেটা করা হয়েছিল সেটার বেসিস আমি বলছি, যে দ্য নাম্বার অফ টাইমস ওয়ান মলিকিউল অফ এ সাবস্টেন্স ইজ হেভিয়ার দেন ওয়ান অ্যাটম অফ হাইড্রোজেন, যখন হাইড্রোজেন দিয়ে ক্যালকুলেট করা হতো। পরবর্তীকালে দেখা গেছে যে হাইড্রোজেন দিয়ে ক্যালকুলেট করতে গেলে কিছু কিছু প্রবলেমস আসছে, যে ফ্র্যাকশনে নাম্বার চলে আসছে, ঠিকঠাক ক্যালকুলেশন হচ্ছে না, হাইড্রোজেন ইনফ্লেমেবল হয়ে যায়, যার জন্য ঠিকঠাক করে প্রসিডিওর ক্যারি ফরওয়ার্ড করা যাচ্ছে না, তার জন্য এই হাইড্রোজেনটাকে বাদ দিয়ে দেওয়া হলো। তার পরিবর্তে কাকে আনা হলো?
মডার্ন অ্যাটমিক থিওরিতে আনা হলো হচ্ছে কার্বন 12 বা যেটাকে আমরা বলি C12। C12 কেন সেটাও আইসোটোপের মধ্যে পড়ে, মানে C12 13 এরকম থাকে, তো এই মাত্রই বলবো। এরপরে এই যে ডেফিনেশন এটাকে কিছুটা মডিফাই করে বলা হলো যে একটা মলিকিউল বা একটা অ্যাটম যদি কার্বন 12 এর যা মাস, একটা অ্যাটমের যা মাস, তাকে আমি যদি 1/12 দিয়ে ডিভাইড করি ইনটু অন্য একটা এলিমেন্টের অ্যাটম বা মলিকিউলের যা মাস হবে সেটাই হচ্ছে তার রিলেটিভ অ্যাটমিক মাস। মানে কি, দ্য নাম্বার অফ টাইমস one molecule of a substance is heavier than 1/12 the mass of an atom of carbon 12। আমি যদি একটু ইজি করে বোঝানোর জন্য বলি, কার্বন 12 এর মাস আমি সাপোজ বলছি 36, ঠিক আছে, গ্রাম কেজি তো বলছি না, এমইউ হয়, বাট এখানে আমি 36 নাম্বারটাই জাস্ট বলছি। আমাকে কি করতে হবে, এটাকে আগে 12 দিয়ে ডিভাইড করতে হবে। কেন? কারণ 1/12 of the mass of an atom of carbon 12 মানে কি 36 into 1/12। আমি এই পুরো জিনিসটাকে দিয়ে অন্য একটা এলিমেন্টের অ্যাটম বা মলিকিউলের মাসকে যদি মাল্টিপ্লাই করি, যেই রেজাল্টটা আমি পাবো সেটাই হয়ে যাবে ওই অন্য এলিমেন্টটার রিলেটিভ অ্যাটমিক মাস বা রিলেটিভ মলিকিউলার মাস। বোঝা গেল? এটাই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইউনিটের বেসিসে আমি অন্য এলিমেন্টের মাসটাকে ক্যালকুলেট করছি, তার জন্যই রিলেটিভ কথাটা আসছে। এরপর যেটা নিয়ে বলছিলাম যে আইসোটোপ অ্যান্ড আইসোবার। আইসোটোপ কোনগুলোকে বলা হয়? ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রনস থাকবে বাট আইডেন্টিক্যাল বাট সেম নাম্বার অফ প্রোটন থাকবে। আচ্ছা, খুব ইজিলি বলছি, হাইড্রোজেনে আমরা দেখেছি H1 রয়েছে, H21 রয়েছে অ্যান্ড H31 রয়েছে। এই নিচে যে নাম্বার গুলো তাদেরকে বলা হচ্ছে কি অ্যাটমিক নাম্বার। এবং এর মাত্র আমরা দেখলাম অ্যাটমিক নাম্বার মানে কি, অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটনস প্রেজেন্ট, বা ঘুরিয়ে বলতে গেলে ইলেকট্রন। আর উপরের যেগুলো এরা হচ্ছে মাস নাম্বার, এরা হচ্ছে গিয়ে মাস নাম্বার। তার মানে কি প্রোটন প্লাস নিউট্রন। তাহলে প্রথমটার ক্ষেত্রে বলো, প্রথমটার ক্ষেত্রে আমি যদি 1 2 3 এরকম ভাবে বলি 1 2 3, ফার্স্ট এটার ক্ষেত্রে প্রোটন রয়েছে একটা আর মাস নাম্বারও 1, তার মানে নিউট্রন কিন্তু নেই। আচ্ছা, সেকেন্ড এটার ক্ষেত্রে প্রোটন একটা, মাস নাম্বার 2, তার মানে নিউট্রন কটা? 2 - 1, তার মানে এটা শুধু 1 হবে। আচ্ছা, থার্ড এটার ক্ষেত্রে প্রোটন একটা, মাস নাম্বার ইজ 3, তাহলে নিউট্রন নাম্বার আমি কি করে পাবো? 3 - 1, তার মানে 2। তাহলে এদের ক্ষেত্রে কি ডিফার করছে? নিউট্রন নাম্বারটা ডিফার করছে। ফার্স্টে নিউট্রন নেই, সেকেন্ড এরটায় নিউট্রন একটা, থার্ড এরটায় নিউট্রন দুটো। তাহলে আইসোটোপস অফ অ্যান এলিমেন্ট হ্যাভ ডিফারেন্ট নাম্বারস অফ নিউট্রন। বোঝা গেল? কিন্তু তাদের অ্যাটমিক নাম্বারটা সবসময় সেম হবে, মানে নাম্বার অফ প্রোটন সবসময় সেম হবে। আইডেন্টিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ বাট ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টিজ। এটা কেন এরকম হচ্ছে? আচ্ছা, নাম্বার অফ প্রোটন যদি সেম থাকে নিশ্চয়ই নাম্বার অফ ইলেকট্রন সেম থাকবে। তার মানে এখানেও একটা ইলেকট্রন, এখানেও একটা ইলেকট্রন, এখানেও একটা ইলেকট্রন। আচ্ছা, কেমিক্যাল প্রপার্টিজ কার উপর ডিপেন্ড করে? ইলেকট্রনের উপরেই তো, কারণ ইলেকট্রনই তো যত ওই কেমিক্যাল রিয়াকশন এগুলোতে পার্টিসিপেট করা, এইসব তো সব ইলেকট্রন করছে। তাহলে ওর প্রত্যেকেই যদি একটা করে ইলেকট্রন বিয়ার করে থাকে তার মানে নিশ্চয়ই ওদের কেমিক্যাল রিয়াকশন সেম হবে, তার মানে ওদের কেমিক্যাল প্রপার্টিজও সেম হবে। কেন? কারণ নাম্বার অফ ইলেকট্রনটা তো সেম রয়েছে আর ইলেকট্রনিক কনফিগারেশনও সেম সেম। তার মানে কি একটা ইলেকট্রন রয়েছে, তাহলে একটা ইলেকট্রন থাকলে সে হোক H11 বা প্রোটিয়াম,
H21 বা ডিউটেরিয়াম, H31 বা ট্রিটিয়াম। এটা হচ্ছে প্রোটিয়াম, এটা ডিউটেরিয়াম, এটা ট্রিটিয়াম। এরা হচ্ছে এদের নাম, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তাহলে এর ক্ষেত্রেও একটা ইলেকট্রন কনফিগারেশন এরকম হবে, এটা হচ্ছে প্লাস একটা ইলেকট্রন। সেকেন্ডেরটার ক্ষেত্রেও সেম হবে, বাট সেকেন্ডেরটার ক্ষেত্রে একটা জিনিস এক্সট্রা থাকবে কি, যে নিউক্লিয়াসে একটা নিউট্রন এক্সট্রা থাকবে। কিন্তু আমরা বলছি ইলেকট্রনিক কনফিগারেশন, তার মানে আমরা মেইনলি ফোকাস করব ইলেকট্রনের উপর। আর থার্ড এটার ক্ষেত্রেও সেম, ইলেকট্রন একটা থাকছে বাট নিউট্রন এখানে দুটো থাকবে। আমরা আইসোটোপের ক্ষেত্রে দেখতে পাবো কি ইলেকট্রনিক কনফিগারেশন আর কেমিক্যাল প্রপার্টিস কিন্তু সেম থাকবে ইন কেস অফ সেম এলিমেন্ট। হাইড্রোজেন দিয়ে বললাম এরকম হয়, কার্বনের ক্ষেত্রেও হয়, ক্লোরিনের ক্ষেত্রেও হয়। কার্বনের ক্ষেত্রে আমরা দেখি কি, আচ্ছা কার্বনের ক্ষেত্রে আমরা দেখি কি C12, C12 দেখি, C13 দেখি, C14 দেখি, কিন্তু প্রত্যেকেরই অ্যাটমিক নাম্বার 6। তাহলে এখানে মাস নাম্বার গুলো চেঞ্জ হয়েছে, তার মানে নাম্বার অফ নিউট্রনটা চেঞ্জ হয়ে গেছে। ক্লোরিনের ক্ষেত্রেও তাই, 35 দেখি আর 37 দেখি, কিন্তু এদের ক্ষেত্রেও শুধু মাস নাম্বারটা চেঞ্জ হয়েছে। তাহলে এরা হচ্ছে গিয়ে আইসোটোপ। এবার আইসোটোপের সাথে আরেকটা আসে কি আইসোবার। আইসোবার জিনিসটা কি, যেখানে মাস নাম্বার সেম থাকবে। আর্গন, পটাশিয়াম, আর্গনেরও 40, পটাশিয়ামেরও 40। তাহলে এদের ক্ষেত্রে মাস নাম্বার সেম। মাস নাম্বার সেম মানে কি, নাম্বার অফ প্রোটন প্লাস নিউট্রন সেম, কিন্তু প্রোটনের ইন্ডিভিজুয়াল নাম্বার বা নিউট্রনের ইন্ডিভিজুয়াল নাম্বার সম্পর্কে কিন্তু আমরা জানি না। তারা সেম থাকতেও পারে, নাও থাকতে পারে, ম্যাক্সিমাম টাইম থাকে না, ডিফার করে। বাট তাদেরকে যদি আমরা প্লাস করি জিনিসটা সেম হবে। আইসোবার্স হ্যাভ সেম মাস নাম্বার, ডিফারেন্ট নাম্বারস অফ প্রোটনস অ্যান্ড নিউট্রনস। এবার প্রোটনের নাম্বার যদি ডিফার করে, তার মানে ইলেকট্রনের নাম্বারও ডিফার করবে নিশ্চয়ই। এবং এদের ক্ষেত্রে কেমিক্যাল প্রপার্টিস কিন্তু আলাদা হবে। কেন? কারণ ইলেকট্রনের নাম্বার যদি ডিফার করে যায়, তাহলে কেমিক্যাল প্রপার্টিস তো আলাদা হবে। আচ্ছা, এটা হচ্ছে 19, এটা হচ্ছে 18। এখানে নিউট্রন কটা রয়েছে, 2 2 22, মানে 12, সরি 22 আর্গনের ক্ষেত্রে। আর এখানে কটা, 21। তাহলে এখানে দেখলাম এটা নিউট্রন নাম্বার ফর আর্গন, এটা নিউট্রন নাম্বার ইন কেস অফ পটাশিয়াম, বাট মাস নাম্বারটা দুজনের ক্ষেত্রেই সেম হচ্ছে। এই গেল হচ্ছে আইসোটোপস অ্যান্ড আইসোবার্স। এবার আসছে ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন জিনিসটা কি না, একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রন গুলো কিভাবে থাকছে সেটাকেই বলা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। এবার এই ইলেকট্রনিক কনফিগারেশন করতে গেলে আমাদের এই 2n স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি 2n স্কোয়ার, এই জিনিসটাকে মাথায় রেখে করতে হয়। n মানে কি, কে, এল, এম, এন। আমরা এই চারটে অরবিট নিয়ে কথা বলছি। কে এর জন্য এন এর ভ্যালু গুলো যদি আমরা লিখি, কে এর জন্য এন এর ভ্যালু হচ্ছে 1, এল এর জন্য 2, এম এর জন্য 3, এন এর জন্য 4। আমি যখন কোন একটা অরবিটে কতগুলো, হাউ মেনি ইলেকট্রনস ক্যান বি প্রেজেন্ট ইন অ্যান অরবিট, এটা যখন আমি ক্যালকুলেট করব, আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তার মানে আমি যদি জানতে যাই যে একটা কে অরবিটে কতগুলো বা ম্যাক্সিমাম নাম্বারস অফ ইলেকট্রনস which can be present in k orbit বা k shell, আমি সেটাকে কি করে ক্যালকুলেট করব, 2 1
স্কোয়ার, তার মানে কত হবে 2 into 1 equals to 2। সেম ভাবে এল 2, এন এর ভ্যালু কি হবে 2 স্কোয়ার, তার মানে কত 2 into 4 8। এম 2, এন এর ভ্যালু 3 স্কোয়ার, তার মানে 2 into 9 18 and n 2 4 square, that means 2 into 16 equals to 32। এরা কারা? এরা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস যেটা এক একটা অরবিটে থাকতে পারে। কিন্তু দেখা যায় যে লাস্ট শেল বা আউটার মোস্ট শেল বা যেটাকে আমরা ভ্যালেন্স শেল বলে থাকি, সেখানে মোর দ্যান 8 ইলেকট্রন থাকতে পারে না। তার মানে কি, যেই শেলটা একদম লাস্টে বা একদম আউটার মোস্ট থাকবে সেখানে মোর দ্যান 8 ইলেকট্রন থাকতে পারবে না। কেন? এখানে বলা হয়েছে কি যে ধরো এম অরবিট যেটা, সেখানে ম্যাক্সিমাম 18 ইলেকট্রনস থাকতে পারে, কিন্তু কোনো এলিমেন্টের যদি লাস্ট বা ভ্যালেন্স শেল এম অরবিট হয় সেখানে 18 ইলেকট্রনস থাকতে পারবে না, সেখানে ম্যাক্সিমাম 8 বা 8 ইলেকট্রনস থাকতে পারবে। সেম ভাবে the shell preceding the valence shell do not possess more than 18 electrons। সেম ভাবে যেই ভ্যালেন্স শেলটা রয়েছে সেই ভ্যালেন্স শেলকে যেই অন্য একটা শেল তাকে যে প্রেসিড করছে, মানে ভ্যালেন্স শেলের আগের যে শেলটা, সেখানে মোর দ্যান 18 ইলেকট্রন থাকতে পারবে না। এবার এটাকে যদি একটু ইজিলি বলি, কিরকম? আমি ধরো বললাম পটাশিয়ামের কত 19। আচ্ছা, আমাদের কিন্তু 1 to 20 হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এরকম করে 1 to 20 কিন্তু আমাদের পুরোপুরি ভাবে মাথায় রাখতে হবে, এবং সেটাও নাম্বার মেনটেন করে, এমন না হ্যাপাসেটলি। তো পটাশিয়ামের হচ্ছে 19। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এটা গেল নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পরের অরবিট হচ্ছে কে। তাহলে কে অরবিটে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকবে? দুটো। তাহলে আমি এখানে লিখে দিই 2, মানে দুটো ইলেকট্রন ড্র করে দিলাম। তাহলে আমি এখানে লিখে ফেললাম 2। আচ্ছা, তারপরের অরবিটটা ড্র করে নিই। পরের অরবিটে ম্যাক্সিমাম কটা থাকতে পারে? 8টা, মানে এল অরবিট যেটা। তাহলে আমি এখানে লিখে দিলাম কতটা? 8। আচ্ছা, এটা হচ্ছে কে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, এটা এন। তাহলে এখানে 8টা ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে। আমি এখানে ড্র করে নিই 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। তাহলে 2 + 8 10 হয়ে গেছে। কটা রিমেইনিং রয়ে গেছে? এখনো 9টা রিমেইনিং রয়েছে। ঠিক, ওকে। এই যে এম অরবিট, এখানে ম্যাক্সিমাম কটা থাকতে পারে? ম্যাক্সিমাম থাকতে পারে হচ্ছে 18 ইলেকট্রনস। এবার দেখো, আমি যদি এম অরবিটটা এরকম এঁকে 1 2 3 4 5 6 7 8 9, আমার মনে হলো যে আচ্ছা এখানে তো এম অরবিটে আমরা দেখেছি ম্যাক্সিমাম 18 ইলেকট্রনস থাকতে পারে, এখানে তো 9টা রয়েছে, 9 ইলেকট্রনস, ঠিক আছে 9টা এঁকে দিয়েছি। তাহলে এখানে যদি আমি 9 ইলেকট্রনস দিয়ে দিই, এখন লাস্ট বা আউটার মোস্ট অরবিট কোনটা রয়েছে? এম অরবিট রয়েছে। আমরা একটু আগেই পড়লাম কি, আউটার মোস্ট শেল অর আউটার মোস্ট অরবিট, যেটাকে আমরা ভ্যালেন্স শেলও বলি, ক্যান নট হ্যাভ মোর দ্যান 8 ইলেকট্রনস। আমি যদি এটাকে এইভাবে ড্র করি, আউটার মোস্ট শেল কোনটা হচ্ছে? এম অরবিট। কিন্তু এম অরবিট 9টা ইলেকট্রনস পোজেস করেছে, এটা কি হবে? এটা কিন্তু হবে না।
যদি এম অরবিট কোনো এলিমেন্টস এর ক্ষেত্রে আমরা যখন দেখবো যে এম অরবিটটা আউটার মোস্ট শেল হচ্ছে না, তখন আমি মোর দ্যান 8 ইলেকট্রনস অ্যান্ড আপ টু 18 ইলেকট্রনস অব্দি করতে পারি। বাট যেহেতু এখানে এম অরবিটটা এই ক্ষেত্রে আউটার মোস্ট শেল হয়ে যাচ্ছে, আমি যদি এখানে 9টা ইলেকট্রনই দিয়ে দিই, তাই জন্য কিন্তু এখানে আমি 8টার বেশি ইলেকট্রন অ্যাড করতে পারবো না। তাহলে আমাকে এখান থেকে একটা ইলেকট্রন মুছে দিতে হবে। আমি জাস্ট এখানে কেটে দিচ্ছি। তাহলে এখন আমার এখানে কটা থাকবে? 9টা তো থাকবে না, আমার এখানে 8টাই থাকবে। তাহলে 2 + 8 10 + 8 18, আরো একটা রয়ে গেছে, এটাকে আমি তার পরের অরবিটে পাঠিয়ে দেবো। তার মানে কি এই একটা পুরো গোল গেল, এটা গোল হলো না, ভেরি সরি। তো এখানে আমি আরেকটা ইলেকট্রনকে ড্র করে দিলাম। তাহলে এটা এবার বোঝা গেল যে যদি আউটার মোস্ট অরবিট হয় তখন কিন্তু ওখানে মোর দ্যান 8 ইলেকট্রন আমরা কোনোভাবেই রাখতে পারি না। যদি এরকম কোনো কেস হয় যে এম অরবিটটা মাঝখানে রয়েছে, সেক্ষেত্রে আমরা মোর দ্যান 8 রাখতে পারি, বাট আউটার মোস্ট হলে সেটা আমরা করতে পারি না। এবার যদি আমি একটু ইজি বলি, ধরো আমি বললাম নাইট্রোজেন। নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন 7। তাহলে আমি কি করে ড্র করব? কে, এল, এম, আগে এম অব্দি লিখি। প্রথম অরবিটে কটা থাকবে? 2টো। তারপরের অরবিটে কটা থাকবে? 5টা। হয়ে গেল 2 + 5 7। তাহলে ফার্স্ট আমি নিউক্লিয়াসটা ড্র করে নিলাম। ফার্স্ট অরবিট 2টো, তারপরের অরবিট কটা হয়ে গেল? 5টা। 1 2 3 4 5। আমরা পুরো জিনিসটাকে ড্র করতে পারি। এটাই ছিল আজকের ক্লাস। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। পরের ক্লাস খুব তাড়াতাড়ি আসছে। থ্যাংক ইউ।